গ্রেনেড হামলা, এটা কোনো অবস্থাতেই বিএনপি এটার সাথে জড়িত ছিল না। 5 আগস্ট পরবর্তী সময়ে যুবদল কোন পথে? আমাদের ব্যাপারে তেমন কোনো কমপ্লেন অভিযোগ পাবেন না। এত কিছু সহ্য করেছেন কিন্তু বিএনপি ছাড়েননি। ওনাদের আপসহীনতা, দেশপ্রেম, আপনার উপর যে নির্যাতন হয়েছে সেটা একটু জানতে চাই। বাথরুমের পাশে আমাদেরকে রাখা। বিএনপি কিংবা আপনাদের তরফ থেকে কোনো শঙ্কা আছে কিনা নির্বাচন নিয়ে? নির্বাচনের ট্রেনে বাংলাদেশ উঠে গিয়েছে। রাজনীতি যদি জনগণের সেবার উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে যুব রাজনীতি বিশেষ করেই তাদের হওয়া উচিত আরও স্বচ্ছ এবং মানবিক। কিন্তু আমরা গত 16 বছরে বাংলাদেশে যে প্রেক্ষাপটে দেখেছি, বিশেষ করে যুব রাজনীতি, আমরা একটি রাজনৈতিক দলকে দেখেছি যুবলীগ, তাদের সঙ্গে প্রায় প্রতিদিনই শিরোনাম হতো একটি ভয়াবহ সন্ত্রাস কিংবা চাঁদাবাজি কিংবা সহিংসতা। সেই জায়গাতে 5 আগস্ট 2024-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ পতন হয়েছে এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির যে যুব সংগঠন যুবদল, সেই যুবদল কোন পথে এখন সেটি আপনার কাছে জানতে চাই। আমাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তার কাছ থেকে জানতে চাইব, সম্প্রতি বিভিন্ন প্রশ্ন উঠছে যুবদলকে নিয়েও, আসলে সেটির সত্যতা কতখানি, কি বলবেন? ধন্যবাদ মিস্টার জাকারিয়া। দেখুন, বাংলাদেশের যেই রাজনৈতিক আর্থসামাজিক পরিস্থিতি এখন, এটার জন্য একটু পিছনের দিকে কিন্তু যেতে হবে। 2007-এর যেটা 7 জানুয়ারি মাসের 11 তারিখে যেই ঘটনার মাধ্যমে বাংলাদেশে একটি কালো অধ্যায় শুরু হয়েছিল, যেটাকে 1/11 নামে বাংলাদেশের মানুষ চিত্রিত করেছে, সেই প্রায় 2 বছর সেই সময়কালটা কিন্তু একটা অন্য ধরনের পরিস্থিতি ছিল বাংলাদেশে। মিথ্যার উপর ভর করে তৎকালীন সময়ে কিন্তু রাজনৈতিক অস্থিরতা তৈরি করে, এই তৈরি করাটা বলছে এই কারণে, কিন্তু পিছনের দিকে তাকালে আপনি দেখবেন যে বাংলাদেশের ওই সময় রাজনীতিতে, যেমন আপনার আওয়ামী লীগের লগি বৈঠাকালীন সময়ের কথাই আমি বলি, তৎকালীন সময়ের পুলিশ প্রশাসন যদি চাইতো যে আমরা এখানে কোনো রকম সংঘর্ষ করতে দেব না, সেই সময় যদি পুলিশ বাহিনী মাঝখানে, দুটো দলের কর্মসূচির মাঝখানে যদি পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে দুইটা পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করতো সিরিয়াসলি, তাহলে এই ঘটনাটা হয়তো হতো না। আসলে ওই যে 1/11 আনার যে চক্রান্তকারীরা পিছনের দিকে যেই সমস্ত ঘটনাকে সংগঠিত করেছিল, এদের মধ্যে এই ঘটনার মধ্যে অন্যতম ঘটনা ছিল এটা। এই একটি ফেরোসাস দুর্দর্শ রাজনৈতিক দল, মানে আমি খারাপ সেন্সেই কিন্তু বলছি, আওয়ামী লীগ একটি বাজে একটি রাজনৈতিক দল, তারা যে মানুষকে পিটিয়ে হত্যা করলো, সেটা জামাত ইসলামের লোক হোক বা অন্য যে কোনো মানুষ হোক, এই পিটিয়ে হত্যা তো কোনোভাবেই সমর্থনযোগ্য না, কাম্য নয়। আমরা এটারকে তীব্র ভাষায় সবসময়ই কিন্তু আমাদের দল থেকে নিন্দা জানিয়েছি। এবং এইটার আরও পিছনে যদি আপনি যান, 2004-এর 21শে আগস্টের যেই গ্রেনেড হামলা, এটা কোনো অবস্থাতেই বিএনপি এটার সাথে জড়িত ছিল না। এবং এটার মধ্যে অত্যন্ত সূক্ষ্মভাবে এটাকে আমি মনে করি পার্শ্ববর্তী দেশের চক্রান্তের মাধ্যমে এই ঘটনা ঘটিয়ে আমাদের দলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করে, এবং বিশেষ করে তখন থেকেই কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি কোনোদিন জাতীয়তাবাদী শক্তিকে পছন্দ করে না, সেই ধারায় কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে তারা তখন থেকেই টার্গেট করেছিল। এরই ধারাবাহিকতায় 1/11 এনে তারা ওই মিথ্যা ঘটনা, মানে ওই ঘটনাকে অপচেষ্টা করেছে আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য, যেটা এখন প্রমাণিত হয়েছে, আইনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই ঘটনায় আমাদের সংশ্লিষ্টতা ছিল না, যে কারণে সকলকে খালাস দিয়েছে জনাব তারেক রহমান সহ। তো ওই যে অপরাজনীতি, 1/11-এর রাজনীতি, ওই সময়ে যারা মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতাকে কুক্ষিগত করে তারা ভোট রিগিং করে অন্যায়ভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনলো, এই যে একটা অপরাজনীতি শুরু করে দিল, তারই ধারাবাহিকতা আওয়ামী লীগ 15 বছর 7 মাস কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আমি একটু বলি, তাদের যে অপরাজনীতির এই চেষ্টার মধ্যে যুবলীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সাথে কোনো অবস্থাতে আমাদের বর্তমান যুবদলের কর্মকাণ্ডকে
মিলিয়ে দেখলে কিন্তু হবে না। আমরা কিন্তু একটা ডিফারেন্ট টাইপের পলিটিক্স করতেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবিক এবং সাম্যের ভিত্তিতে মানবিক সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে বিভিন্ন কার্যক্রম দিয়ে কিন্তু আমরা জেলা সফর করেছি। আমরা প্রতিনিয়ত এই বার্তাই দিচ্ছি। আমরা কিন্তু কোনো অবস্থাতেই কোনো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি না। সুতরাং তাদের এই কর্মকাণ্ডের সাথে আমাদেরকে মিলিয়ে দেখলে কিন্তু আমাদের সাথে অন্যায় করা হবে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমরা যুবলীগের যে কর্মকাণ্ড দেখেছি, গণমাধ্যমে এসেছে, তারা ক্যাসিনো কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, তারা ঠিকাদারি নিয়ন্ত্রণ করত, তারা চাঁদাবাজি, সহিংসতা, এই সব কিছুর সঙ্গে এই শিরোনামগুলো তাদের সঙ্গে যেত। 5 আগস্ট পরবর্তী সময়ে যুবদল কোন পথে, এই প্রশ্ন মানুষের মধ্যে এসেছে। সেই জায়গাতে যুবদলের সভাপতি হিসেবে মিস্টার মুন্না আপনি কি বলবেন? দেখেন, আমরা যুবদলকে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে রেখে কিন্তু কাজ করছি এবং চেষ্টা করছি। আপনি কোনো কোনো জায়গায় যুবদলের মাঠ পর্যায়ের যদি কোনো নেতা বা কোনো উপজেলার কোনো নেতা যদি কোনো অন্যায় করে সাথে সাথে আমরা কিন্তু প্রতিক্রিয়া দেখাচ্ছি, পানিশমেন্ট নিচ্ছি। আমরা কিন্তু আওয়ামী লীগের মতো ডিনায়াল পদ্ধতিতে যাচ্ছি না, অস্বীকার করছি না। আমাদের কোনো নেতা কিংবা কর্মী জড়িত থাকলে তাকে আমরা বহিষ্কার করছি, কিংবা আমরা সরাসরি কথা বলছি, তাদের উপরস্থ ইউনিটের সাথে আমরা কথা বলছি। আমরা দেখেছি যে সোহাগ হত্যাকাণ্ডে কিন্তু আপনারা সংবাদ সম্মেলন করে বলেছেন যে দোষী যারা আছে, দায়ী যারা আছে, তাদেরকে গ্রেফতার করুন। সেটি আপনারা বলেছেন এবং বহিষ্কারও করেছেন সেই জায়গাতে। তার মানে আপনারা ব্যবস্থাও তো নিচ্ছেন সারা দেশে, কিন্তু লাগাম কতটুকু টেনে ধরতে পারছেন এই পরিবর্তিত পরিস্থিতিতে? দেখেন, সাংগঠনিক, আমরা তো একটা সংগঠন, সেই সংগঠনের কি ক্ষমতা আছে? সাংগঠনিক ক্ষমতা যেটা আছে সেটা সর্বোচ্চ কিন্তু আমরা প্রয়োগ করি। প্রশাসনিক ক্ষমতা তো আমাদের কাছে নেই। আমরা যখনই কোনো ঘটনায় আমাদের কোনো কেউ জড়িত থাকে, তখন তাকে যখন আমরা শাস্তিমূলকভাবে বহিষ্কার করি, তখন আমরা প্রশাসনকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে এ আমাদের দলের কেউ না। তখন তো প্রশাসনের দায়িত্ব থাকে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য। সেক্ষেত্রে প্রশাসনের দায়িত্ব থাকে। আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা সর্বোচ্চটা প্রয়োগ করছি। আমরা এটা প্রতিনিয়ত করছি। আমরা আমাদেরকে আপনি আমাকে আপনি সুস্পষ্টভাবে যদি বলেন যে আমরা এই জায়গায় ফিল করেছি, তাহলে আমি কিন্তু একটা ব্যাখ্যা দেব। কিন্তু আমরা যুবলীগের সাথে কোনো অবস্থাতে যুবদলের কোনো কর্মকাণ্ডে আপনি মিল খুঁজলে কিন্তু পাবেন না। আমরা মিল খুঁজছি না, না, আমি আপনাকে বলছি আর কি। অনেকে এই কোশ্চেনটার মধ্যে, এই কোশ্চেনটার সাথে আমি আপনাকে, যেহেতু আপনারা দায়িত্বশীল একটি রাজনৈতিক দল এবং বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এখন তাদের যুব সংগঠন হিসেবে আপনাদের দিকে যারা প্রশ্নের তীর ছুড়ে দেয় কিংবা আপনাদেরকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, সেই জায়গাতে আমি জানতে চেয়েছি যে আপনি যুবদলের সভাপতি হিসেবে দায়িত্বশীল জায়গা থেকে এই প্রশ্নগুলোর উত্তরে কি বলবেন? এই প্রশ্নগুলোর উত্তরে আমি একটা কথাই বলছি যে অনেক জায়গাতে যুবদলের অনেক নেতা কিংবা সাবেক নেতাদের নাম এসছে বিভিন্ন প্রেক্ষাপটে, সেগুলোর বাস্তবতাই বা কতখানি, এই জায়গাটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। সেটি বলবেন কিনা, সেটি মনে করেন কিনা? এটার মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় যে পরিস্থিতির উদ্ভব হয়, তখন কিন্তু ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আমরা যেটা সঠিক সেটাই দিই। যেমন কোনো কোনো জায়গায় কোনো ছেলে যুবদল করে না, সে এক জায়গায় গিয়ে যুবদলের পরিচয় দিচ্ছে, সেটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে তখন আর থাকে না। মিথ্যা পরিচয় দিয়ে যখন সে ওখানে কোনো ধরনের আচরণ বা কোনো ঘটনা ঘটায়, তার ক্ষেত্রে কিন্তু আমরা তখন বলে দিই যে এটা আমাদের সাথে জড়িত, আমাদের কোনো সাংগঠনিক কাঠামোর মধ্যে সে নেই। সুতরাং এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে যুবলীগ যে ক্যাসিনো কাণ্ড কিংবা টেন্ডারবাজির সাথে জড়িত ছিল, আমাদের এই ধরনের কোনো সুযোগ নাই। আর আমরা সেই ধরনের কোনো সুযোগ থাকলেও কিন্তু আমরা নেব না। অন্তত আমরা যেভাবে যুবদলকে হ্যান্ডেল করছি, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, আমরা সেটাকে ফলো করছি। আমি এবং আমার সাধারণ সম্পাদক শতভাগ ফলো করছি এবং চেষ্টা করছি দলকে একটি সুন্দর কাঠামোর মধ্যে রাখার জন্য। এখানে টেন্ডার বিষয়ক আপনি দেখেন যে এখন কারা টেন্ডার নিয়ন্ত্রণ করছে, এখন সরকারে কারা, বিভিন্ন জায়গায় তাদের লোকজন টেন্ডার নিয়ন্ত্রণ করছে। আর আমাদের কোনো নেতৃবৃন্দ যদি আপনি বলেন যে প্রমাণসহ দেন, আমরা ব্যবস্থা নিতে পারবো। আমরা বেসিক্যালি এখনও পর্যন্ত কোনো জায়গায় যে কোনো ব্যবসায়িক জায়গায় কিন্তু আমরা যাই না। কারণ আমরা যাই না এই কারণ এখনকার এই সময় কিন্তু বাংলাদেশে যে মব কালচার চলছে, বাংলাদেশে আমি মনে করি এখন একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
আমরা সংগঠনের সকাল থেকে সংগঠনের কাজ নিয়েই কিন্তু ব্যস্ত থাকি। এই যে যদি একটু আপনাকে ধরানোর জন্য বলি, সেটি হচ্ছে যে আমরা শুধুমাত্র ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ আসছে, গণমাধ্যমে আসছে। সেটা অভিযোগ কিংবা সেটা অনেক জায়গাতে প্রমাণিত হচ্ছে। তার ভিতর থেকে বাদ যায়নি, এনসিপি নেতৃবৃন্দের কথাও বাদ যায়নি। আমরা গুলশানে দেখেছিলাম একটি দলীয় নেতার বাসায় চাঁদাবাজি করতে গিয়েছিলেন তারা, সেইখানে তাদেরকে আটক করা হয়েছে। এবং অনেক জায়গাতে আমরা ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামেও এই ধরনের অভিযোগের খবর আমরা দেখতে পাই, বিশেষ করে হাট বাজার দখল বা এই জায়গাগুলোতে। একটি রাজনৈতিক দলের নেতা বলেছেনই যে আপনারা কেউ চাঁদাবাজি করবেন না, আপনারা দরকার পড়ে ভিক্ষা করুন। এই ধরনের কথা রাজনীতিতে কিভাবে চলে আসলো, বা রাজনীতিতে এই ধরনের কথা আসার সুযোগটাই বা পেল কেন? আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে এই বক্তব্যগুলোকে কিভাবে খণ্ডিত করবেন? আমি আসলে সরাসরি খণ্ডন না করে আপনাকে আমি যুক্তি দেই। যুক্তিটা হলো যে ৫ই আগস্টের পরে ৮ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। ওই সময় বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী সার্বিকভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির এবং বাংলাদেশকে সঠিক পথে নেওয়ার জন্য তাদের ভূমিকা অনস্বীকার্য ছিল, প্রশংসনীয় ভূমিকা ছিল। ওই সময়ের পরে কিন্তু যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিল ডক্টর ইউনূস, এরপর দায়িত্ব কিন্তু তাদের উপর চলে গেল এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের যেই তরুণ যুবকদেরকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের যে পদচারণা আমরা দেখলাম, এর মধ্যে নতুন একটি সংস্কৃতি শুরু হলো, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। আমি মনে করি তখন থেকেই কিন্তু বিশৃঙ্খলাগুলো আস্তে আস্তে শুরু হয়েছে। আর কোনো জায়গায় দেখেন সুযোগ থাকলে কিন্তু মানুষ যাবে, মানুষের ধর্ম এটা। আমি অস্বীকার করছি না, কোনো জায়গায় আমাদের নেতাকর্মীরা ধরেন তারা গিয়েছে বা ভুল করেছে, কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু সেই সমস্ত প্রত্যেকটি সমস্যাকে কিন্তু আমরা কন্ট্রোল করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমি মনে করি যে একদম 95% বলেন যে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছি। না, কেউ ব্যক্তির দায় যদি করে, যুবদল কি সেই দায় নেবে? অবশ্যই না। এই জায়গাতে আমরা যুবদলকে সেই জায়গাতে দেখিও নাই, এবং প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি আপনারা কঠোর অবস্থান নিয়েছেন এবং সেখানে হুঁশিয়ারিও দিয়েছেন। আমাদের কোনো যদি রিকগনাইজ স্বীকৃত যুব নেতা বা আমাদের দলের কেউ যদি কোনো জায়গায় কোনো ঘটনার সাথে জড়িত থাকে, আমরা কিন্তু অস্বীকার করি না, আমরা দায়িত্ব নিয়ে কিন্তু তাকে বহিষ্কার করে দিচ্ছি। যখনই বহিষ্কার করি তখনই কিন্তু আমাদের উপর এই দায়িত্ব বর্তায় এবং আমরা কিন্তু পরে এটা ব্যাখ্যা করি, সেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করি বা কোনো ব্যক্তিগত ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সেই ব্যাখ্যাটা আমরা দিই। আমরা কিন্তু ডিনায়াল পদ্ধতিতে যাই না। আমাদের কোনো ছেলে কোনো অন্যায় করলে কিন্তু আমরা এটা অস্বীকার করছি না যে আওয়ামী লীগের কোনো কেউ যদি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকতো তারা কিন্তু অস্বীকার করতো। আমরা কিন্তু সেই প্রক্রিয়া যাই না, আমরা স্বীকার করি। আমাদেরকে জড়িত থাকলে আমরা স্বীকার করি, পানিশমেন্ট নেই। মিস্টার মুন্না, আপনার কাছে জানতে চাইবো যে আপনার যে রাজনৈতিক এই যে পথ চলা পরিক্রমা, সেটিও একদিনে নয়, অনেক আগে 1980-র দশকে 1985 থেকে আপনি শুরু করেছেন। আপনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ছিলেন, যেখান থেকে পড়ালেখা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও তিনি রেসিডেন্সিয়ালের ছাত্র ছিলেন। তো আপনার এই পথ চলাটা একটু জানতে চাই। এই যে রাজনীতির দীর্ঘ পরিক্রমা পেরিয়ে আপনি একটি রাজনৈতিক সংগঠনের সবচেয়ে ভাইব্রেন্ট একটি সংগঠন যুবদলের নেতৃত্ব দিচ্ছেন, আপনার এই পথ পরিক্রমাটা জানতে চাই যে নিশ্চয়ই বাধা এসছে রাজনৈতিক পথ চলায়, সেই বাধা পেরিয়ে আপনি এসেন, সেই জায়গাগুলো একটু জানতে চাই। এই যে বন্ধুর পথ চড়াই উত্তরায়ের, রাজনৈতিক পথ তো সবসময় মসৃণ হয় না, এখানে পিচ্ছিল অবস্থা থাকে, বন্ধুর থাকে, তারপরে অনেক ধরনের সমস্যা মোকাবেলা করেই কিন্তু রাজনীতি করেছি। পরিবার অনেক অসহনীয় কষ্ট করেছে। নিজের সন্তানকে পুলিশ যখন আমাকে না পেয়ে আমার ছেলেকে গ্রেফতার করার জন্য তারা কয়েকবার লাবিব আমার ছেলে, তাকে যখন গ্রেফতার করার জন্য তারা চেষ্টা করেছিল, তখন আমি তাকে বাধ্য হয়েই কিন্তু আমি কিন্তু শখে তাকে পাঠাইনি, তাকে বাধ্য হয়েই কিন্তু দেশের বাইরে পাঠিয়েছিলাম। নটিংহ্যামে পড়ালেখা করে, নটিংহ্যাম ট্রেন্টে এসে লেখাপড়া করেছে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি তাকে দেশে নিয়ে এসেছি। এই পরিবর্তিত পরিস্থিতিতে মনে করেছি এখন একমাত্র ছেলে, আমার মেয়ে ডাক্তার, তাকে বিয়ে দিয়েছি এবং চিন্তা করলাম আমার ওয়াইফ সারা জীবন একা থেকেছে, আমি তো পুলিশের ভয়ে বাইরে থেকেছি। আর আমার রাজনীতিবিদদের যে জীবন, দিনের ম্যাক্সিমাম সময় কিন্তু বাইরেই থাকতে হয়।
সেই জায়গা এটা থেকে খুবই খুবই একটি নিদারুণ মানে কষ্টদায়ক কিনা যে আপনি বললেন যে আপনার পরিবার আপনার ছেলেকে বাইরে পাঠিয়েছেন শুধুমাত্র তার লাইফ সিকিউরিটির জন্য, অনেকটা বলা যায় যে আপনাকে না পেলে বাসায় আপনার ছেলেকে ধরে নিয়ে যাওয়া। এই যে সংস্কৃতিটি ছিল বাংলাদেশে, এটা কতখানি ভয়াবহ একজন রাজনীতিবিদের জন্য, আপনি কি মনে করেন? এটা দুঃসহ এবং ভয়াবহ তো বটেই। এটা যে ফেস করছে সেই জানে যে আমাদের জীবন কত কঠিন জীবন ছিল। এই জীবনকে কোনো কোনো সময় টেনে নেওয়া আমাদের জন্য মানে মনে হতো যে একদম দুঃসাধ্য ব্যাপার। একটি ঘটনা আপনাকে বলি, 2018-তে আমাকে অ্যারেস্ট করার জন্য যখন রেড করলো বাড়িতে, তখন তারা আমার ছেলেকে খুঁজলো আমাকে না পেয়ে। আমার ছেলে তখন তার একটা কোচিং করছিল। পরবর্তী আমি তাকে রাত্রে বাসায় না রেখে আমি অন্য একটা জায়গায় তাকে রাখি। এর আগে 2018-তে সে নিরাপদ সড়ক আন্দোলনে জড়িত হয়ে পড়েছিল। আমার মিসেস খুবই ভয় পাচ্ছিল যে আমার জীবন যেখানে বিপদসংকুল, সেখানে আমার ছেলে আবার নিরাপদ সড়ক আন্দোলন থেকে রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে কিনা, এটা নিয়ে আমার মিসেস কিন্তু একটু ভীত ছিল, সত্য কথা। কারণ সে তো বাড়িতে একা থাকে। ওই অবস্থায় তারপরে তাকে যখন বিদেশে পাঠিয়ে দিলাম, ওখান থেকে সে বাংলাদেশি ভয়েস নামে একটি গ্রুপের সাথে এই জুলাই আগস্ট আন্দোলনে কানেক্ট হলো। এবং সবচাইতে মানে আমাদের জন্য একটা রিস্কি পিরিয়ড ছিল ওই সময়। তখন তো ভয়াবহ অবস্থা। 2রা আগস্ট সে আল জাজিরাতে এই আন্দোলন নিয়ে বাংলাদেশি ভয়েসের মুখপাত্র হিসেবে আল জাজিরাতে সে একটি ইন্টারভিউ দিয়েছিল। আপনি দেখেন ওই সময় রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ব্যস্ত হয়ে গিয়েছিল আমার ছেলেকে খুঁজে বের করার জন্য। সে যখন তার মাকে জানিয়েছিল যে আমি আল জাজিরাতে একটি ইন্টারভিউ দিচ্ছি, তখন তার মা তাকে ইন্টারভিউটা না দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। তখন আমার ছেলে পরিবারের কথা চিন্তা করে জন ছদ্মনামে সে ওই ইন্টারভিউটা দিয়েছিল, যেটা আল জাজিরাতে প্রায় 7 মিনিট প্লাস 7 মিনিট প্লাস এটা ছিল। ওইটা আপনি চাইলে আপনাকে আমি দিতে পারি। ওইটা মানে 2রা আগস্টে যদি বাংলাদেশ 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে না যেত, আমার মনে হয় আমার ছেলে আর বাংলাদেশে তার পক্ষে আসা সম্ভব হতো না। কারণ সে সরকারের বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালীভাবেই আল জাজিরাতে ইন্টারভিউটা দিয়েছিল, এবং আল জাজিরা ওই সময় সরকারের গাত্রদাহ ছিল। একজন রাজনীতিবিদ হিসেবে যে সময়টি আপনি পার করেছেন, আপনার প্রত্যেকটি মুহূর্ত কতখানি অনিশ্চিত বা অনিশ্চয়তায় ভরা ছিল বলে মনে করেন? বা এটা ছিল কিনা যে আপনি ঘরে থেকে বের হলেন আবার ঘরে ফিরে আসতে পারবেন কিনা, এরকম শঙ্কা ছিল কিনা, বা সেরকম জীবনটাই আপনি অতিবাহিত করেছেন কিনা? এটা একটু জানার আগ্রহ, অনেকেই আমরা জানতে চাই যে একজন রাজনীতিবিদ ওই পরিস্থিতিতে জীবনটা কেমন ছিল। আসলে আপনাকে আমি খুবই একটা কঠিন সময়ের কথা বলি, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আমি ছাত্র রাজনীতি করাকালীন সময় ইলিয়াস আলীর সাথে খুবই কানেক্ট ছিলাম, ক্লোজলি কানেক্ট ছিলাম। ইলিয়াস আলী তৎকালীন সময় ছাত্রদলের যখন নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন, তখন তার সাথে আমি আমার উঠা বসা ছিল। এবং যেদিন ইলিয়াস ভাই তৎকালীন রূপসী বাংলা হোটেল থেকে গাড়িতে উঠে বের হয়ে যায়, ওদিন বিকেলবেলা উনি আমাদেরকে টেলিফোন করে ওনার বাসায় নিয়েছিলেন। আমরা একসাথে তার গাড়িতে করে রূপসী বাংলা এসেছিলাম। পরে ভাইকে আমরা বিদায় দিয়েছিলাম। ওই সময় বাংলাদেশের প্রত্যেকটি গোয়েন্দা সংস্থা আমাদেরকে, আমার সাথে আরও 2জন ছিল, ঢাকা কলেজে নেওয়াজ ছিল এবং জসিমউদ্দিন হলের নেওয়াজ ভাই। হ্যাঁ, জসিমউদ্দিন হলের এক সময়ের ছাত্রদলের সভাপতি ছিলেন আমজাদ ভাই, নওয়াজ, আমজাদ ভাই এবং আমি ওনার সাথে ছিলাম। ওনার সাথে একই গাড়িতে করে ওনার বাসা থেকে আমরা রূপসী বাংলা এসেছিলাম। যখন গোয়েন্দা সংস্থা এটা জানলো, পরে আমাদেরকে বিভিন্ন সংস্থা ডেকে নিয়ে যেত। আমরা কি জীবন নিয়ে ফিরতে পারবো কিনা, এটার তখন আমরা মানে মানে আমাদের চিন্তায়, কল্পনাতে এরকম চিন্তা হতো। কারণ র্যাব হেডকোয়ার্টারে ডাকতো, ডিবি হেডকোয়ার্টারে ডাকতো, আমাদেরকে ডিজিএফআই এর কর্মকর্তারা কল করতো, এই বিভিন্ন ব্যাপারে উদ্ভট প্রশ্ন করতো। সুতরাং ওই সময়টা খুবই দুঃসহ ভয়াবহ ছিল। যাক, মহান আল্লাহ আমাদেরকে ওই সময় অবশ্যই আল্লাহর রহমত ছিল, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে জ্ঞাপন করি। এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই সময় আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আমাদেরকে যখন বিভিন্ন সংস্থা ডাকতো, তৎকালীন সময়ে উনি 2জন পার্লামেন্ট মেম্বার, তখন আমাদের ওই পার্লামেন্টে আমাদের যখন মেম্বাররা ছিল 30 জনের অধিক বোধ ছিল, 30-এর অধিক, হয়তো 31, 32, 33, আমি ঠিক সংখ্যা মনে নেই। তৎকালীন সময়ে শহীদুদ্দিন চৌধুরী আইনি
এবং আবুল খায়ের ভূঁইয়াকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের সাথে, যেখানে যে গোয়েন্দা সংস্থা থাকতো তখন ওনারা আমাদের সাথে যাওয়ার জন্য ম্যাডাম দায়িত্ব দিয়েছিলেন, তখন ওনারা যেত। তবে শহীদুদ্দিন চৌধুরী এই নিয়ে খুব সাহসের সাথে আমাদের ওই সময়টা বিভিন্ন জায়গায় ফেস করেছেন। বনানী থানা একবার আমাদের উপর অ্যাটাক করলো আওয়ামী লীগ, যখন আমাদেরকে বনানী থানা ডাকলো এই সাক্ষ্য নেওয়ার জন্য, অ্যানিবাই সহ আমাদের উপর তারা আক্রমণ করলো। আমরা কোনোভাবেই পুলিশ পর্যন্ত আমাদের সিকিউরিটি দিতে অপারগতা প্রকাশ করে আমাদেরকে পুলিশ একটা পর্যায়ে বললো আপনারা এই রাস্তা দিয়ে বের হয়ে যান। তো আমরা অ্যানিবাইয়ের গাড়িতে গিয়েছিলাম, কিন্তু পরে আমরা ছোট্ট একটি আমার গাড়ি ছিল ইন্ডিয়ান মারুতি গাড়ি, এই মারুতি গাড়িতে করে আমরা ফেরত এসেছিলাম। এরকম ভয়াবহ অবস্থা ছিল। আর বাসায় ফিরতে পারবো কিনা সেই অবস্থাটা আমরা কখনোই সহজ মনে করতাম না। আচ্ছা, এই যে প্রতিনিয়ত জীবনের শঙ্কা ছিল, গুম হওয়ার শঙ্কা ছিল, ক্রসফায়ারের শঙ্কা ছিল, আপনাদের অনেক সহকর্মী ক্রসফায়ারে নিহত হয়েছেন, গুম করা হয়েছে। আপনাদের বিএনপির আমি যতটুকু জানি যে প্রায় ১৬ লাখের মতো মামলা ছিল এবং তাতে আসামি ছিলেন আপনাদের প্রায় অর্ধ কোটির বেশি নেতাকর্মী। অর্থাৎ প্রত্যেকের জীবন ছিল একেবারে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার সদস্যদের ছাড়া আপনাদেরকে জীবন পার করতে হয়েছে। এরপরেও আপনারা কেউ দল ছেড়ে যাননি, দলের আদর্শ পরিত্যাগ করেননি। এই যে শক্তিটা, এই শক্তিটার মানে রহস্যটা কি? মানে এই রহস্য কি? আপনারা এত কিছু সহ্য করেছেন কিন্তু বিএনপি ছাড়েননি, এর পেছনে রহস্য? এই শক্তিটা আসলে মহান আল্লাহ দিয়েছেন, কিন্তু আমাদের অনুপ্রেরণা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, ওনার সাহসিকতা, মানুষকে কাছে টানার ওনার যেই স্বাভাবিক গুণ ছিল। আর সর্বোপরি যে এত অন্যায় অত্যাচারের পর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার যেই মানুষের প্রতি ভালোবাসা, দেশপ্রেম এবং আপসহীনতা, এবং উনি অত্যন্ত সাহসিকতার সাথে যখন এই ফেস করছিলেন, একটি মিথ্যা মামলা ওনাকে সাজা দিল, উনি কোনোদিনও আপোষ করেন নাই, কম্প্রোমাইজ করেন নাই। তো ওনাদের এই সাহসিকতা এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর যে অকথ্য নির্যাতন ছিল 1/11-এ, সেই নির্যাতনকে উনি মোকাবেলা করে উনি দেশ থেকে উনি নির্বাসনে যেতে বাধ্য হয়েছিল, কিন্তু উনিও কিন্তু কম্প্রোমাইজ করেন নাই। ওনাদের এই চারিত্রিক বৈশিষ্ট্য, ওনাদের যে এই দৃঢ়তা, ওনাদের আপসহীনতা, দেশপ্রেম, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ওনাদের যেই দৃঢ় ইচ্ছা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, এটাকেই আমরা আমাদের অনুপ্রেরণা হিসেবে নিয়েছি এবং আমরা ওনাদেরকেই আইডল হিসেবে আমরা চিন্তা করি। কিন্তু এই বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা তলে আমাদের জীবনকে আমরা হাতের মুঠোয় রেখেই কিন্তু আমরা রাজপথে ছিলাম। দেখেন, আমাকে যেদিন সর্বশেষ গ্রেফতার করলো, এই গ্রেফতারে আমাকে টানা 11 মাস রাখলো। ওদিন আমাকে গ্রেফতার করে, আমরা এটা শুনতে চাই আপনার ওই যে জেল জীবন, আপনার অনেক সহকর্মীকে আপনি হারিয়েছেন। বিশেষ করে আন্দোলনে আমরা ভোলাতে দেখেছিলাম যুব দলের নেতা মারা গেছে। এরপরে বাংলাদেশের অনেক জায়গাতে আপনার সহকর্মীকে আপনি হারিয়েছেন। আপনি নিজে জেলে ছিলেন 11 মাস। আমরা ওই আপনার জেল জীবন, আপনার সেই নিদারুণ কষ্ট, আপনার উপর যে নির্যাতন হয়েছে সেটা একটু জানতে চাই। সেই নির্যাতনটা আমার উপর যেটা হয়েছে সেটা আপনার মানসিক যে নির্যাতন, এবং আমাকে নিয়ে প্রথম দিন যখন গ্রেপ্তার করলো, আমাকে তৎকালীন ওসি পল্টন থানার মনির মোল্লা, সম্ভবত 2023 সালের এপ্রিলে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, মার্চে গ্রেপ্তার করলো। আমি একটি অনুষ্ঠান থেকে ইঞ্জিনিয়ার্স থেকে ফেরার পথে আমাকে রাস্তা থেকে, তখন তো ধরপাকড় একদমই নাই, আমাকে অ্যারেস্ট করলো তৎকালীন সাজনপুর থানার ওসি মনির মোল্লা। সে আমাকে গ্রেফতার করলো এবং গ্রেফতার করে আমাকে প্রায় ঘণ্টাখানেক বিভিন্ন রাস্তায় যখন ঘুরছিল, আমি কিন্তু একটু ভয় পেয়েছিলাম যে আমাকে কি তারা কোনো অন্য কোনো তাদের বাজে কোনো উদ্দেশ্য আছে কি না, বুঝতে পারছিলাম না। ওই সময় তো একটা প্র্যাকটিস ছিল যে কোনো অবৈধ কোনো জিনিস দিয়ে আমাকে ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনা, কিংবা আমাকে গুম করে ফেলে কিনা। আমি তো বিভিন্ন চিন্তা করতেই পারি, কারণ তখন তো পুলিশি যে ফ্যাসিস্ট হাসিনার যে পুলিশ বাহিনীর যেই ধরনের আচরণ ছিল, সেটা কোনো অবস্থাতেই কোনো রকম মানবসুলভ ছিল না, অমানুষের মতোই আচরণ ছিল। এবং নোংরা জায়গায় রাখা, সাধারণ একদমই
হিরোইনখোর এবং আপনার চোর মানে চোর মানে বিশেষ বিভিন্ন মানে একদম দাগি অপরাধী একবার দাগী সর্বনিম্ন অপরাধীর সাথে স্তরের। একজন রাজনীতিবিদ হিসাবে একটা এত বড় একটি সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে একটা ভালো জায়গায় আমাদেরকে রাখা, এটা তো পারতো, কিন্তু সেখানে আমাদেরকে রাত্রে রেখেছে, নোংরা জায়গায় রেখেছে, একদম অবর্ণনীয় কষ্ট এটা আমাদের জন্য, একদম নোংরা জায়গা, নোংরা বাথরুমের পাশে আমাদেরকে রাখা, আবার ডিবিতে রাত্রে নিয়ে যাওয়া, ওখানে একই একই প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। জেলখানায় তো রিমান্ডেও নিয়েছিল কয়েক দফা। অনেকবার রিমান্ডে নিয়েছে আমাকে, আমার প্রায় 8 কিংবা 9 বার আমাদের যখন প্রত্যেকটা মামলাকে জামিন করে যখন আমরা বের হওয়ার পথে তখনই আবার একটা মামলা পাঠিয়ে দিয়েছে, মিথ্যা মামলা, এভাবে 8 কিংবা 9 বার। এবং রিমান্ডে আমাকে অনেকবার নিয়েছে, এবং রিমান্ডে এক একবার কোনো মামলা ডাবল রিমান্ডে নিয়েছে। তো এই রিমান্ডের দিনগুলো অনেক কষ্টের ছিল, প্রচণ্ড দাবদাহ গরমের মনে মধ্যে, হলে এখন অনেক কষ্ট লাগে, নিজের ভিতরটা ফেটে যায় কিনা আপনার? অনেক কষ্ট লাগে যে আমাদেরকে যে কষ্ট দিয়েছে যেটা চিন্তার বাইরে, আমরা চিন্তার বাইরে এই কষ্ট ছিল, কষ্টকর জীবন। তবে আমরা সবগুলোকেই আমরা দৃঢ়। কেমন নির্যাতন করতো একটু যদি আমাদের সঙ্গে ওই ভয়াবহতার চিত্রটা যদি তুলে ধরেন, আপনি কি নির্যাতনটা চালানো হতো বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে, আপনাদের উপরে, সেই ওই আওয়ামী সময়ের সেই দুঃসময়ের স্মৃতি যদি মনে করেন তাহলে এখনো সেটা শিউরে ওঠায় কিনা গা? অবশ্যই ওই চিন্তা করলে এখনো পর্যন্ত মনে হয় যে আমি ট্রমার মধ্যে পড়ে যাই। যেমন আপনি ধরুন জেলখানায় আমাদেরকে নর্মাল, এটাকে বলে ফাইলের খাওয়া, মানে খুবই নিম্নমানের রান্না, খুবই নিম্নমানের খাওয়া, সেটা রোজার মাসের মধ্যে সেহরি খেয়েছি, আপনার চাউলগুলো একদম শক্ত হয়ে যেত, সেটা সন্ধ্যায় আমরা লকআপের সময় খাওয়াটা আমরা আনতাম, সেই খাওয়াটা যখন 3টায় খেতাম আমার চোখ মানে আপনি চিন্তা করতে পারবেন না, এটা কোনো সুস্থ মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। এবং যেখানে বড় বড় ব্যবসায়ীরা একই বিল্ডিংয়ে থাকছে, তারা ব্যাপক ফ্যাসিলিটি পাচ্ছে, বা তাদের তাদের সাথে যারা তাদের সাথে যারা মেনটেন করতেছে বিভিন্নভাবে, মানে সে মেনটেন করা তারা ভালো থাকছে, কিন্তু আমাদেরকে অন্যায়ভাবে লক আপ করে দিচ্ছে, সময়ের আগেই 1 ঘন্টা আগে আমাদেরকে ফাইলের খাওয়া খেতে বাধ্য করছে, নোংরা কম্বল দিচ্ছে, নোংরা বিছানা, আমাদের রুমে 2টো হাই পাওয়ারের লাইট জ্বলছে, সারা রাত্র ঘুম ঠিক মতো হচ্ছে না, এই বিভিন্নভাবে অন্যায়ভাবে এসে আমাদের দরজার মধ্যে মোটা লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, আমাদের ঘুম ডিস্টার্ব করছে, এই ধরনের মানসিক অত্যাচারের মধ্যে আমাদেরকে রেখেছে। শারীরিক নির্যাতনের অনেক গল্পও তো আমরা শুনেছি, অনেক কথা শুনেছি যারা ছিলেন আপনাদের সহকর্মী। আপনি যেদিন জেল থেকে মুক্ত হয়ে বাসায় আসলেন, আপনাকে দেখার জন্য গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আমার মনে আছে। আমরা গণমাধ্যমের পক্ষ থেকে আমরাও গিয়েছিলাম ওই দিন। তো সেই আরও অনেকেই আপনাদের যারা বেরিয়েছেন, আমরা তাদের কাছেও গিয়েছি, কথা শুনেছি, তাদের কাউকে আমরা দেখেছি যে তাদের নখগুলো উপড়ে ফেলা হয়েছে প্লাস দিয়ে, তাদেরকে আরও এই রকমের অনেক অবর্ণনীয় কষ্ট, যন্ত্রণা, অনেককে মেরেই ফেলা হয়েছে নির্যাতন করে। আপনার অভিজ্ঞতা কীরকম ছিল, বিভীষিকা ছিল কতখানি সেই জেল জীবনে? অত্যাচারের মাত্রাটা আসলে সময়ের উপর ডিপেন্ড করে, কিন্তু আমাকে সর্বশেষ যখন তারা গ্রেফতার করলো, আমার সাথে বাজে বিহেভটাই সবচেয়ে বেশি করেছে। এবং আমি আমার জায়গা থেকে সেটা বলতে পারি যে অত্যাচার ছাড়া কোনো নেতাকেই তারা কোনো অবস্থাতেই রিমান্ডে তা তো নেয় অত্যাচার করার জন্য, অত্যাচার আমাদের সাথে ছিলই, সেটা গায়ে হাত দেওয়া, সেটা খারাপ ব্যবহার করা, প্রত্যেকটা অত্যাচারই তারা করেছে। আর সবচাইতে তারা আজে বাজে ভাষায় গালি দিত, মানসিক টর্চার করতো, এই অত্যাচারগুলো খুবই কষ্ট করছিল। আপনি তো কয়েকদিন আগে আমরা দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লন্ডনে। আপনি যুবদলের তরফ থেকে তাকে একটি সম্মাননা প্রদান করেছেন, বিশেষ করে জুলাই আন্দোলনের তার নেতৃত্বের জন্য, তার সেই সাহসিক ভূমিকার জন্য। তো তার দিক থেকে কোনো ধরনের বার্তা কিংবা নির্দেশনা, আগামী পথ চলায় যুবদল কিভাবে পথ চলবে, বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা কিভাবে অংশগ্রহণ করতে পারেন, সেই জায়গাতে কোনো ধরনের নির্দেশনা পেয়েছেন কিনা, কিংবা তার সঙ্গে এই সফরটিকে আপনি যদি একটু জানান আমাদেরকে। আসলে আমার যুক্তরাজ্য সফরটা ছিল, আপনি বলতে পারেন রাজনৈতিক, যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বা অভিষেক বলেন, এই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার কথা ছিল, সেটা করার সুযোগ হয়েছে। আর এই অনুষ্ঠানের ফাঁকেই
পার্টির কর্ণধার হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এখানে খোলামেলা আলাপচারিতা, এখানে সৌজন্য সাক্ষাৎ। আর বরাবরের মতোই আমাদেরকে নির্বাচনকালীন সময়ের কী করণীয় সেটা তো উনি বলেছেন। নির্বাচন কঠিন হবে এবং নির্বাচনকালীন সময় পর্যন্ত আমাদেরকে রাজপথে সাংগঠনিকভাবে থাকার জন্য যেই বার্তা সবসময় দেয় ওটাই আলোচনা হয়েছে এবং মানুষের পাশে থাকার জন্য যেই বার্তা সেটা যাতে আমাদের মাধ্যমে জনসাধারণ কোনো রকম কষ্ট না পায়, কোনো রকম জনগণের অনুভূতিতে যাতে কোনো আঘাত না লাগে, আমরা ওইভাবেই কিন্তু চেষ্টা করছি যুবদলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জি, 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকেই জাতি প্রত্যাশা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে আসবেন, দেশের নেতৃত্ব দেবেন, বিএনপির নেতৃত্ব দেবেন এবং সামনে যে নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনে তিনি অংশ নেবেন। তো এই প্রত্যাশার জায়গায় কোনো কথা হয়েছে কিনা? আমরা প্রায়ই শুনি যে তিনি আসবেন, আসছেন, এরকম একটা অনিশ্চয়তা কিংবা দোলাচল সঠিকভাবে আসলে জানার সুযোগ নেই। আপনার সঙ্গে যেহেতু দেখা হয়েছে, এই তার আশা নিয়ে কোনো বার্তা পেয়েছেন কিনা? গতকালকে আমাদের স্থায়ী কমিটির একজন সম্মানিত সদস্য এই ব্যাপারে বলেছেন। আমি আসলে নিশ্চিত কোনো বার্তা আপনাকে দিতে পারবো না, তবে ইনশাল্লাহ নির্বাচনের আগে তো উনি আসবেন, নির্বাচনও কাছাকাছি চলে আসছে, উনি আসবেন ইনশাল্লাহ। স্থায়ী কমিটির সদস্যের বক্তব্য যদি আপনি হ্যাঁ, উনি বলেছেন যে কয়েক সপ্তাহের মধ্যে তিনি আসবেন। আমরা সেরকমই আশা করি। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে আপনাদের প্রত্যেকের রক্ত, তারপরে হচ্ছে আপনাদের ত্যাগ, অনেকের জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের যে চিত্র, যে প্রত্যাশা, সেটি এই এক বছরের বেশি হয়েছে। নতুন বাংলাদেশ আমরা কতটুকু পেয়েছি বা কতটুকু পাচ্ছি, সেই রাজনৈতিক স্পেস যদি বলি, সেটা কতটুকু সম্ভব হয়েছে বা বাস্তবায়ন হয়েছে বলে মনে করেন? আগেও যে ধরনের সমস্যা ছিল রাজনৈতিক পরিমণ্ডলে, যে সহিংসতা, যে উত্তাপ ছিল, এখনও তো সেই উত্তাপ, সেই সহিংসতা বিরাজমান। আমরা যদি কয়েকদিনের ঘটনা একটু দেখি, যে আমরা দেখলাম যে খুবই সম্প্রতি জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া হলো, কিংবা দফায় দফায় হামলা হলো, ক্যাম্পাসগুলোতে সহিংসতা হচ্ছে। এমনকি আমরা রাজবাড়ির গোয়ালন্দে দেখলাম যে একটি মাজারে হামলা হলো এবং সেখানকার মরদেহ তুলে কবর থেকে সেখানে আগুন দেওয়া হলো। এই যে সহিংসতা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে এই সহিংসতাগুলোর আলাদা কোনো উদ্দেশ্য আছে, নাকি এর পিছনে কি কারণ থাকতে পারে মনে করেন? অবশ্যই আলাদা উদ্দেশ্য আছে। যারা করছে, কিন্তু কারা করছে তারা কিন্তু প্রশাসন অবশ্যই জানতে পারছে, কিন্তু প্রশাসন কেন আগাম ব্যবস্থা নিচ্ছে না, কেন প্রশাসন এখানে এই মেসেজ থাকছে না, পুলিশ প্রশাসন কি করছে বা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কি করছে আমি বুঝতে পারছি না। কিন্তু আমরা তো সবসময় বলছি যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বাংলাদেশ এখন, এবং আমরা এই জন্যই কিন্তু দ্রুত নির্বাচন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচন চেয়েছিলেন। এই নির্বাচন নিয়ে অনেকে তখন বিভিন্ন ধরনের কথা বলেছে, কিন্তু আজকে কিন্তু বাংলাদেশের মানুষ অনুভব করছে যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। একটি নির্বাচিত গণতান্ত্রিক শক্তিশালী সরকারই পারবে বাংলাদেশের এই সমস্যাকে সমাধান করতে। এখন যে মব কালচার, এই মব কালচারকে কোনো অবস্থাতেই আমরা সাপোর্ট করছি না, আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমাদের দল থেকে বলছে এই মব সন্ত্রাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। কোনো একটা মাজার, ধরলাম আমি মাজারকে পছন্দ করি না, কিন্তু আমি তো মাজার থেকে লাশ উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারি না, এটা তো ইসলাম কখনোই সমর্থন করে না। আপনি কেন এটা করছেন, কারা করছে, তাদেরকে গ্রেফতার করেন। এর পেছনে কি কারণ থাকতে পারে? এটা কারণ হলো বাংলাদেশকে অস্থিতিশীলতা করা, বাংলাদেশকে আপনার অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। আপনি আরেকজনের পার্টি অফিস জ্বালিয়ে দেবেন, এটা তো কোনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না। আপনি 5ই আগস্টের বিপ্লবের পরেই, গণঅভ্যুত্থানের পরেই আপনি কেন দাবি করলেন না যে আমরা তো সবসময় ফ্যাসিস্টের দোসর হিসাবে জাতীয় পার্টিকে বর্জন করেছি? এই তাদেরকে কেন আপনি আইনের আওতায় আনার চিন্তা করলেন? আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করার দাবি উঠলো, ঠিক ওই সময় আপনি নিষিদ্ধ করেন, প্রত্যেককে নিষিদ্ধ করলেই তো সমস্যার সমাধান হবে না। আপনি ব্যক্তি ধরেই যারা যেই পরিমাণে অন্যায় করেছে তাদেরকে বিচারের আওতায় আনুন না। আপনি একটি প্রতিষ্ঠানকে আপনি বন্ধ করে দিবেন। আপনি এখানে গণতান্ত্রিক পরিবেশে কারো না কারো তো অংশগ্রহণ থাকতে হবে। আমরা বিএনপিকে তো ইতিমধ্যে জাতীয় পার্টির অফিসকে পুড়িয়ে দেওয়ার হামলা, অগ্নিসংযোগের নিন্দা জেনেছে, আমরা এটার তীব্র নিন্দা জানাই। এটাকে আমরা কোনোদিনও সমর্থন করি না। গণ অধিকার পরিষদের নূরের উপর যে হামলা হয়েছে, ভিপি নূরের উপর, সেটারও আমরা
তীব্র নিন্দা জানিয়েছি। এই যে আপনি বললেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটি প্রক্রিয়া হিসেবে এই ধরনের সহিংসতা হচ্ছে কিংবা হতে পারে, তো এই অস্থিতিশীল অবস্থা তৈরি করে লাভ কার হতে পারে? বাংলাদেশের মানুষের কি কোনো লাভ আছে এখানে? যারা নির্বাচনকে পিছাতে চাচ্ছে, যারা মনে করছে যে আমরা ইলেকশন করলে ভোটে জিততে পারবো না, আমরা সরকার গঠন করতে পারবো না, যারা নিত্য নতুন ফ্যাসাদ তৈরি করছে। সূরা বাকারার একটি আয়াতে আছে, মুনাফিকরা যখন বলে যে আমরা তো শান্তির কথা বলছি, কিন্তু আসলে তারা ফ্যাসাদ করতেছে বিভিন্ন বাহানা করে। এই প্রসঙ্গে একটি আয়াত কিন্তু নাজিল আছে কোরআনে, সূরা বাকারাতে। আমি হয়তো সুস্পষ্টভাবে বলতে পারি নাই, কিন্তু এই ধরনের একটি অবস্থা কিন্তু বাংলাদেশে এখন এই ফ্যাসাদ তৈরি হচ্ছে। কেউ নিজেকে জমিদার দাবি করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় কে করছে? জামাতের একজন ওই এলাকার নেতা কিন্তু এটা ডেলি স্টারে এসেছে। আপনি দেখেন এখন যে পিআরের কথা বলে নির্বাচনকে বাধাগ্রস্ত করছে, কারা করছে? এই একই গ্রুপ করছে, জামাত করছে, এবি পার্টি করছে। আপনি তাদের উদ্দেশ্যকে নির্বাচনকে বাধাগ্রস্ত করা, যারা নির্বাচন জিততে পারবে না। আপনি যে কোনো অবস্থাতে বাংলাদেশে একটি নির্বাচন দেন, শক্তিশালী সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, তাদের সহযোগিতায় আমরা একটা সঠিক নির্বাচন চাই। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। গত 3টি নির্বাচনে যুব সমাজ, তরুণ সমাজ আমরা নির্বাচনে ভোট দিতে পারি নাই, আমরা ভোট দিতে চাই। খুবই সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে রোডম্যাপও দেওয়া হয়েছে নির্বাচনের। এরপরেই অনেকগুলো সহিংস ঘটনা ঘটছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে নানানভাবে সহিংসতার প্রকাশ পাচ্ছে। অনেক মহল থেকে এই প্রশ্নও কিন্তু ওঠা শুরু করেছে যে আদৌ কি নির্বাচন হবে এই পরিস্থিতিতে? বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা, বিএনপি কিংবা আপনাদের তরফ থেকে কোনো শঙ্কা আছে কিনা নির্বাচন নিয়ে? আহ্বায়ক ছিলাম এবং আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, সরাসরি রাজপথে ছিলাম। আপনি দেখেন কিন্তু তখন কিন্তু কোনো এত বড় বড় যারা ছাত্রনেতা নেতৃত্ব দিয়েছিলেন, তারা কিন্তু কেউ কোনো উপদেষ্টা পরিষদে যায় নাই। এবার সবচাইতে খারাপ হয়েছে এই যে তরুণ উপদেষ্টা মণ্ডলী এবং অনভিজ্ঞ উপদেষ্টা পরিষদ এবং ছাত্র প্রতিনিধি বিভিন্ন সংস্থার মধ্যে আপনি তাদেরকে প্রতিনিধি করে তাদের মধ্যে যেই অধিকতর উচ্চ আকাঙ্ক্ষাকে আপনি লালন করেছেন, তারা পোষণ করছে এখনও। এর মাধ্যমেই কিন্তু তারা এক একটি মব কালচারকে দিকে, তাদের গ্রুপ ভিত্তিক মব কালচারের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছে। এবং আমি মনে করি এই ক্ষেত্রে নতুন রাজনৈতিক দল এনসিপির অনেক দায়িত্ব আছে। তাদের নেতৃবৃন্দর যে সমস্ত বক্তব্য দিচ্ছে সেটাতে তারা শালীনতা বজায় রাখা উচিত। এবং আমি মনে করি যে আগামী দিনের নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে বাংলাদেশকে অবশ্যই নিয়ে যেতে হবে। নির্বাচনের ট্রেনে বাংলাদেশ উঠে গিয়েছে। এই নির্বাচনী ট্রেনকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রত্যেকের যে দায়িত্ব আছে, দায়িত্বের জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব পালন করা উচিত। এই ক্ষেত্রে বিএনপি কিন্তু প্রথম থেকেই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কিন্তু সবসময় বলেছেন যে আমরা অন্তর্বর্তী সরকারকে কোনো অবস্থাতে ব্যর্থ হতে দেব না। তার মানে সহযোগিতার দ্বার সবসময় কিন্তু খোলা রেখেছে এবং প্রশাসনকেও কিন্তু আমরা সহযোগিতা করছে। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। যে আমরা একটা বিষয় দেখি, প্রকৃতিগতভাবে বাংলাদেশ যখন আক্রান্ত হয় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে, আমরা দেখি সুন্দরবন একটি বেষ্টনী তৈরি করে এবং প্রাকৃতিকভাবেই বাংলাদেশকে সুরক্ষার সে প্রথম ঝাপটাটি সে নেয়। এবং আমরা দেখেছি যে বিএনপির ঠিক একই অবস্থা যুবদলেরও। বিএনপির উপরে যখন কোনো আঘাত আসে কিংবা ঝড় আসে তখন যুবদল সবার আগে বুক চিতিয়ে দাঁড়ায়। সেই যুবদল নতুন বাংলাদেশ বিনির্মাণে কি ভূমিকা রাখতে পারে? সেই বাংলাদেশে যে ঝড়ঝাপটা আসছে সেই জায়গাতে যুবদল কি এই জায়গাতেও সেফগার্ড হিসেবে নিজেদের ভূমিকা পালন করতে প্রস্তুত আছে কিনা, কিংবা যুবদলের সামনের পথ চলাটা জানতে চাই। আমরা যে কোনো পরিস্থিতিতে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য সংগঠনকে আমরা সবসময় কিন্তু আমরা সাংগঠনিক কাজে ব্যস্ত রাখি। আমরা নিজেরা মানসিকভাবে প্রস্তুত থাকি এবং অবশ্যই আমরা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিএনপির যে কর্মপরিকল্পনা আছে সেটার ভ্যানগার্ড হিসেবে আমরা আমাদেরকে সবসময় আমরা আমাদেরকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। যুবদলের নেতাকর্মীর উদ্দেশ্যে কি বলতে চান, কি বার্তা দিতে চান, যাতে কোনো ধরনের কালিমা, যাতে কোনো ধরনের প্রশ্ন যুবদলের দিকে না আসে, বিএনপির দিকে না আসে, সেই জন্য নেতাকর্মীর উদ্দেশ্যে কোনো সতর্ক বার্তা দেবেন কিনা? আমরা নেতাকর্মীদেরকে সবসময় কিন্তু বলছি যে তাদেরকে ডেকে কথা বলি, তাদের সাথে সাংগঠনিক আলোচনা করি
এবং তাদেরকে সমস্ত সমস্ত জেলাভিত্তিক বলুন, উপজেলা ভিত্তিক বলুন, তাদেরকে সামাজিক সহাবস্থান রেখে মানুষের পাশে থাকার বার্তা দিই এবং কোনো অবস্থাতেই তাদেরকে আমরা কোনো প্রশাসনিক কর্মকাণ্ডে কোনো না যাওয়ার জন্যই আমরা সবসময় উৎসাহিত করি। কোনো প্রশাসনিক কোনো ব্যাপারে নাক গলানোর জন্য আমরা তাদেরকে বারণ করি এবং তাদেরকে আমরা আমাদের যেই সমস্ত নির্দেশনা দলীয়ভাবে থাকে আমরা সেগুলো তাদেরকে দেই এবং আমি মনে করি এখন আপনি আমাদের ব্যাপারে তেমন কোনো কমপ্লেন অভিযোগ পাবেন না। ইনশাল্লাহ নির্বাচন শেষ দিন পর্যন্ত আমরা আমাদের দলকে এই কাঠামোতে রাখবো। পরবর্তীতে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারলে আমরা যুব সমাজের জন্য ইনশাল্লাহ আমি দায়িত্বে থাকলে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেই 31 দফার আলোকে যুব সমাজের জন্য যে কর্মী বান্ধব পরিকল্পনা আছে সেই পরিকল্পনা মতো আমরা কাজ করবো ইনশাল্লাহ। সবসময় দেখি যে যুবকরা কর্মপরিকল্পনার বাইরে থেকে যায়, বিশেষ করে আমাদের যে বড় যুব শক্তি রয়েছে তাদেরকে একটি মানে বাংলাদেশের সম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব। অনেকে বেকার আছেন, এদেরকে নিয়ে আপনি বাংলাদেশের সর্ববৃহৎ যুব সংগঠনের সভাপতি হিসেবে তাদের নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আমার পরিকল্পনা আছে। আমি আপনাকে বলি, আমার কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে বলি যে জিয়াউর রহমান সাহেবের হাত দিয়ে বাংলাদেশের ম্যান পাওয়ার মানে জনশক্তি রপ্তানি হয়েছিল। আজকে এই প্রায় সারা পৃথিবীতে বাংলাদেশের 1 কোটির উপর লোক বসবাস করে। আমরা মিডল ইস্ট কেন্দ্রিক, মিডল ইস্ট বলেন, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন বা যে সমস্ত জায়গায় জনশক্তি যাচ্ছে সেখানে যদি আমরা স্কিল্ড ওয়ার্কার আমরা প্রেরণ করতে পারি সেখানে আমাদের ব্যাপক রেমিটেন্স বেড়ে যাবে। আমি এই ক্ষেত্রগুলো নিয়ে আমার একটা চিন্তাভাবনা আছে। যেমন ওই সমস্ত জায়গায় যদি আমরা স্কিল করে, যেমন সিঙ্গাপুরে আপনার এখন বর্তমানে 6G ওয়েল্ডিংয়ের খুব ওয়েল্ডারদের চাহিদা আছে। আমি যদি বাংলাদেশ থেকে এই ওয়েল্ডারদের প্রশিক্ষণ দিয়ে পাঠাতে পারি, এভাবে যদি আপনার মিডল ইস্টে যদি আপনার সেক্টর ভিত্তিক যদি আমরা তাদেরকে এখানে ট্রেনিং সেন্টার করে প্রশিক্ষণ সরকারিভাবে করতে পারি, আরও ইলেকট্রিশিয়ান তৈরি করতে পারি, হোম কেয়ার সার্ভিসের জন্য আমরা ম্যানপাওয়ার তৈরি করতে পারি। আপনি উন্নত দেশে আপনার এই ফ্রিজ টেকনিশিয়ান, প্লাম্বার, আপনার কার্পেন্টার, স্ক্যাফোল্ডিংয়ের কাজের জন্য শ্রমিক দরকার। এগুলো প্রত্যেকটা সেক্টরেই আমরা ম্যান পাওয়ারকে তৈরি করে যদি পাঠাতে পারি তাহলে আমাদের রেমিটেন্স ডাবল হয়ে যাবে ইনশাল্লাহ। এবং বাংলাদেশে অনেক প্রেক্ষাপট আছে, মৎস্য চাষ, হ্যাচারি সহ বিভিন্ন পরিকল্পনার মধ্যে আমরা যদি যুব সমাজকে এঙ্গেজ করতে পারি অবশ্যই বাংলাদেশের চিত্র পরিবর্তন হবে ইনশাল্লাহ। নিশ্চয়ই সেই চেষ্টা করবো আমরা সেই অপেক্ষাতেই আছি বা থাকবো। আর স্টার নিউজকে সময় দেওয়ার জন্য জনাব আব্দুল মুনায়েম মুন্না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।